তুমি এতিম নও, আমি আছি তো তোমার জন্য। বিয়ের পর মেয়েদের আসল পরিচয় তার স্বামীর পরিচয়ই হয়, তোমারও হবে। আমি আছি তো, তোমার আর কোনো কষ্ট নেই। আরোহী ধরা গলায় বলে। আপনি তো শুধু নামের স্বামী। আপনি তো আমাকে আর ভালোবাসেন না। হঠাৎ করে বিয়ে হয়ে যায়, হয়তো আপনার কোনো বিশেষ কারণ ছিল, তাই হয়তো ডায়নাকে রেখে আমায় বিয়ে করেছেন। তাও জোর করে। আমাদের সম্পর্কে সঠিক কোনো নাম নেই, আর থাকলেও শুধু নামের সম্পর্ক এটা। তুমি কি বলতে চাও? আমি স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করি না? একজন স্বামী হিসেবে তোমার সব প্রয়োজনীয়তা আমি তো অপূর্ণ রাখছি না? তোমার থাকা, পড়া, খাওয়া সব আমিই তো দিচ্ছি। তাহলে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছেন? হুট করে মুখ ফুসকে কথাটা বলে ফেলে আরোহী। অধীর তাকিয়ে আছে আরোহীর দিকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। হঠাৎ করেই সারা রুমে লাইট চলে যায়। বাহিরে বৃষ্টির আগের মাথার হাওয়া বইছে। সারা রুমে অন্ধকার আছে, কিন্তু জানালার সাদা পর্দা ভেদ করে বাহিরের ল্যাম্প পোস্টে মিটে মিটে আবছা আলোয় আলোকিত আরোহী আর অধীরের মুখশ্রী। ঠান্ডা বাতাস বয়ে এসে আরোহীর মুখের উপর পড়ছে। অধীর আরোহীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তুমি যে অধিকারের কথা বলছো, তা পেতে হলে প্রথমে তোমাকে আমাকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসেন আমায়? আরোহীর প্রশ্নে অধীর শান্তভাবে তাকায় আরোহীর দিকে। আরোহীর জবাবের অপেক্ষায় চেয়ে আছে। অধীর হাসল, তারপর বলে, মেয়ে মানুষকে বোঝা বড়ই মুশকিল। তারা প্রশ্নের জবাবই প্রশ্ন করে জবাব জানতে চায়। অধীর অস্থির কণ্ঠে বলে। বলেন না, ভালোবাসেন আমায়? অধীর আরোহীর দিকে ঝুঁকে পড়ল ধীরে ধীরে। অধীর ঘোর লাগা কণ্ঠে বলে, তোমার জন্য কি শুধু আমার ভালোবাসাই যথেষ্ট হবে? অধীর ক্রমাগত এগিয়ে আসতে লাগলো। আরোহী একটা শুকনো ঢোক গিরে একটু একটু করে মাথা পিছিয়ে নিতে লাগলো। পিছিয়ে নিতে নিতে বালিশ মাথা পড়ে যায়। অধীর আরোহীর উপর সম্পূর্ণ ঝুঁকে পড়বে। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, কি হলো বলো, তোমার জন্য কি আমার একার ভালোবাসা যথেষ্ট হবে? আরোহী কোনো কথা বলে না, চুপ করে দৃষ্টি নত করে আছে। অধীর তা দেখে বলে, কথা বলো আরো, আমি তোমার উত্তর অপেক্ষা আছে। আরোহী এবারও কোনো কথা বলে না। অধীর এবার বলে, তাহলে তোমার চুপ থাকাকে কি আমি তোমার না ভেবে নিব? অধীর একটু হাসি দিল। আরোহীর ওপর থেকে উঠতে নেয়, তখনই আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে। অধীর বেসামাল ভাবে আরোহীর ওপর পড়ে যায় ধপ শব্দ করে। তখনই আকাশে বেশ জোরেই বজ্রপাত পড়ে। ভয়ে আরোহী অধীরকে শক্ত করে জড়িয়ে ধরে। অধীর আরোহীর কপালে নিজের উষ্ণ অস্ত্র স্পর্শ করে। কেঁপে উঠল আরোহী, সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হলো তার। অধীর ধীরে ধীরে নিজের অস্ত্রটা আরোহীর গাল থেকে স্লাইড করতে করতে গলা অব্দি নেমে যায়। এতেই আরোহী খামচে ধরল অধীরের শাড়ির অংশ। কাঁপা কাঁপা কণ্ঠে বাধা দিয়ে বলে, অ- অধীর। কিন্তু অধীর শুনল না আরোহীর ডাক। আরোহীকে নিজের করে নিল আজ। ভালোবাসায় দুজন আজ এক হলো। দুজনের মধ্যে থাকলো না কোনো বাধা। আকাশ থেকে ধরণীর বুকে নেমেছে ঝিরঝির বৃষ্টির ফোঁটা। ভ্যাপসা গরমের তাপ কমিয়ে দেয় এই প্রশান্তির বৃষ্টির ফোঁটা। আজ বুঝি সব কিছুই মিলনের রাত। আকাশ থেকে বৃষ্টি ঠান্ডার ফোঁটা এসে গরম মাটিতে পড়তেই মাটি তাকে শুষে নেয়। মাঝরাতের দিকে ভালোবাসার অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে আরোহী। সারা রুমেই নীরবতা বিরাজ করছে। শুধু ঘড়ির কাঁটার টি টি শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না চার দেওয়ালের মাঝে। অধীর শাওয়ার থেকে বেরিয়ে আসে মাত্র। টাওয়াল দিয়ে মাথা চুল মুছতে মুছতে আরোহীর কাছে যায়। আরোহীর কাছে পড়ে। ঘুমিয়ে থাকা আরোহীর মুখে চোখ বুলিয়ে নেয়। আরোহীর মুখের উপর ঝুঁকে যায় অধীর। বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে আরোহী। গায়ে তার অধীরের শার্ট। অধীর আরোহীর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ থেকে তোমার কষ্টের দিন আবার শুরু চান। এই চার দেয়ালের মধ্যেই তুমি সুখে থাকবে ঠিক, তবে চার দেয়ালের বাইরে তুমি অনেক কষ্ট পাবে। কলিজে একটু কষ্ট পাবে, তবে এই কষ্ট ছাড়া তুমি আমার একান্তই হবে না। আমি আমার কথা রাখতে তোমাকে অনেক কষ্ট দিব, বাট ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ। কথা দিচ্ছি জান, কাল থেকে তোমার জীবন সম্পূর্ণ তেজপাতা করে দেব। তো প্রস্তুতি নিতে থাকো মেরে জান। সব শেষে তুমি আমার, আমার তুমি জান। অধীর আরোহীর কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। তারপর দরজা লাগিয়ে চলে যায় এক অজানা পথে। যে পথের রাস্তা সে ছাড়া আর কেউ জানে না। শুভ্র আর অধীর মিলে গাড়ি করে চলে যায়। অধীর চৌধুরী নিজের স্ত্রীর ওপর এত অত্যাচার করে যে এক মাথা নাড়ায়।
নিজের বসকে আরোহীর পার্টিতে শাড়ির আঁচলে আগুন লাগার ভিডিওটা দেখায়। বস অবাক হয়ে আছে। আরোহীকে তিনি বারবার দেখছেন আর তার সাথে অধীরের ব্যবহারগুলো লক্ষ্য করছে। জ্যাক তার বসকে বলে, বস, ওদের বলেছে তার চাহিদা শেষ হয়ে গেলেই সে নাকি মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে আমরা মেয়েটাকে কি পাচার করে দেই অন্য স্থানে? কথাটা শেষ করার আগেই বস রক্তিম চোখে তাকায় জ্যাকের দিকে। বস বলে, বস, ওদের বলেছে তার চাহিদা শেষ হয়ে গেলেই সে নাকি মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে আমরা মেয়েটাকে কি পাচার করে দেই অন্য স্থানে? এই মেয়েটাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। এই মেয়েটার অতীতের সব পাতা বের করো। ওদের যে চালাক, শুধু শুধু এই মেয়েটাকে নিজের কাছে রাখবে না। আর ওদের এমন ছেলে না, শত্রু হিসেবেও আমি বলবো ওদের নারীদের বেশ সম্মান করে। সেই এই মেয়ে, আমি জানতে চাই এই মেয়েটার আসল পরিচয়। এর সাথে ওদের চৌধুরী এমনি এমনি বিয়ে করেনি। চৌধুরী বাড়ির কোনায় কোনায় লাগিয়ে দাও আমাদের চোখ। কথাখানা বলেই নিজের চেয়ার ছেড়ে উঠল জ্যাকের বস। জ্যাক মাথা ঝাঁকায়, তার বসের যাওয়ার সময় হয়ে এসেছে। তিনি ধীরে ধীরে চলে যান বাহিরে। জ্যাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে। চৌধুরী বাড়ির খবর বের করা এতটাও সহজ নয়। অধীরের চোখ থেকে বাঁচা এত সহজ নয়। বারবার জ্যাক ষড়যন্ত্র করেও চৌধুরী বাড়ির গণ্ডি পেরিয়ে সেই লোক আর ফেরেনি। অধীর বাঘের ন্যায় স্বীকার করেছে প্রতিটা লোককে। প্রতিবার কখনো মাথা বা কখনো পা, কখনো চামড়াহীন দেহ পাঠিয়েছে অধীর। জ্যাক চেয়ারে বসে মুখের উপর হাত দিয়ে ভাবতে লাগলো, এইবার এমন কিছু করতে হবে যা কেউ কখনো ভাবতেও পারেনি। ওদের ধারণাও করতে পারবে না এইবার। আর ওদের আমাদের লোকদের খুন করবে না, কারণ ও তো জানবেই না যে আমি কি করেছি। জ্যাক কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। চার দেয়ালে শুধু জ্যাকের হাসির শব্দই শোনা যাচ্ছে। রাতের নিস্তব্ধতাকে বিদায় জানিয়ে আকাশের মাঝে উঠেছে সূর্য। ঘুমের দুনিয়াকে ছেড়ে এখন অধ জগতেই জেগে উঠেছে ইতিমধ্যে। চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। চৌধুরী বাড়ির সবাই ঘুম থেকে উঠে গিয়েছে বোধহয়, কিন্তু এখনো চিন্তা চেতনা বাদ দিয়ে গভীর ঘুমে অচেতন হয়ে আছে আরোহী। গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে আছে। আরোহীর ঘুম অনেক বেশি, গভীর থেকে গভীরতম নিদ্রায় সে যেতে পারে। কিন্তু তার এই সুখের ঘুমটা সহ্য হলো না প্রকৃতির। তাই তো হঠাৎ করেই কেমন অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আর ওই ঘুমের মধ্যে লাফিয়ে উঠে বলে, ভূমিকম্প হয়েছে হয়েছে আরোহী এমন লাফিয়ে ওঠা দেখে ভরকে গেল অধীর। অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল সে, কিন্তু হঠাৎ করে আরোহীর চিৎকার শুনে আরোহীর দিকে তাকায় সে। আরোহী ভয় পেয়ে আছে। অধীর আরোহীর সামনে আসতেই আরোহী উঠে গিয়ে অধীরকে শক্ত করে জড়িয়ে ধরে। অধীর হঠাৎ আরোহীর জড়িয়ে ধরার কারণ বুঝতে পারল না, তবে আরোহীকে জড়িয়ে ধরে সে। আরোহী হাঁপাতে লাগলো রীতিমতো। অধীর তা দেখে আরোহীকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হচ্ছে প্রিন্সেস, আর ইউ ওকে? আরোহী অধীরের বুকে চোখ বন্ধ করে আছে। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান এখন বুঝি অধীরের এই বক্ষতলায়। অধীর আরোহীকে আবারও বলে, কি হলো প্রিন্সেস, কথা বলো। শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো আমি? আরোহী সেভাবে থেকেই মাথা নাড়িয়ে বলে, না, তার দরকার নেই। আমি শুধু একটা খারাপ স্বপ্ন দেখেছি, বাস, আর কিছুই না এর থেকে। আর আমি একদম ঠিক আছি। আর ইউ শিওর? আরোহী মাথা নাড়ায়। আরোহী অধীরের বুকে মাথা রেখে আছে। অধীরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চড়াও হলো। বাঁকা হাসি দিয়ে আরোহীকে বলে, প্রিন্সেস, হুম। কাল রাতে চোখ বড় বড় করে অধীরের দিকে তাকায়। অধীর আরোহীর দিকে তাকিয়ে হাসল, তারপর বলে, কাল রাতে আরোহী মাথা নিচে করে নেয়। সে হয়তো জানে অধীর কি বলবে, তবে এখন লজ্জা পেতে চায় না আরোহী। অধীর মুখ খোলার আগেই আরোহী অধীরের মুখের উপর হাত রেখে দেয়, যাতে অধীরের মুখ থেকে কোনো অসভ্য বাক্যে ব্যবহৃত না হয়। অধীর আরোহীর হাতে কামড় দেয়। আহ! শব্দ বের করে হাত ঝাঁকাতে লাগলো আরোহী। অধীর জোরে বলে, কাল রাতে কত কিছু হলো গো। লজ্জায় গাল লাল হয়ে উঠল আরোহীর। নত মস্তিষ্ক হয়ে গেল মুহূর্তেই। অধীর আরোহীর লজ্জা মিশ্রিত মুখখানা দেখে দুষ্টু হাসে, তারপর বলে, কাল রাতে কত ঝড় বৃষ্টি হলো, তাই না প্রিন্সেস? আরোহী চোখ তুলে তাকায়।
অধীর তার ধারণাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে দিয়েছে। রাগ হলো আরোহীর। তীক্ষ্ণ দৃষ্টিতে অধীরের দিকে তাকিয়ে আছে সে। অধীর আরোহীর এমন দৃষ্টি দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে আরোহীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, তোমার প্রতিটা স্পর্শে যেন ভালোবাসা আর ভালো দুটোই ছিল। এত প্রেম আমার জন্য নট ব্যাড জান। আগে জানলে তো প্রতিটা রাত কেউ বাসর রাতে পরিণত করতাম। অধীরের ফিস ফিস কণ্ঠের কথায় যেন সর্বাঙ্গ কম্পন সৃষ্টি হলো আরোহীর। মাথা থেকে পা অব্দি কেঁপে উঠল যে সে। অধীরের ঠোঁট আরোহীর কানের লতিতে স্পর্শ করতে চোখ খিচে বন্ধ করে নেয় আরোহী। হাত দিয়ে খামচে ধরে অধীরের শাড়ির অংশ। অধীর নিজের উষ্ণ অস্ত্রধার আরোহীর গাল থেকে গলা অব্দি স্লাইড করতে লাগলো। আরোহীর ঠোঁট কাঁপতে লাগলো, থরথর করে কাঁপছে শরীর আরোহী। নিঃশ্বাস থেমে থেমে নিচ্ছে সে। অধীর ঘোর লাগা কণ্ঠে ডাকে, আরু। চোখ বন্ধ রাখা অবস্থায় বলে। হুম। অধীর ঘোর লাগা কণ্ঠেই বলে, হঠাৎ করে আমার প্রতি এত টান অনুভব করলে কেন? আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললে? এত প্রেম প্রেম পাচ্ছে কেন? এখন আমি কি করব বলো তো? অধীরের এমন সব কথা শুনে আরোহী চোখ করে। অধীরের মতিগতি তার বেশ সুবিধার বলে মনে হলো না। আরোহী অধীরকে ধাক্কা দেয়, তারপর সরে যেতে যেতে বলে, অফিসে যান এখনই। অধীর মাথা নাড়িয়ে বলে। না, আমার একটা জিনিস চাই। আরোহী বুঝেও না বোঝার ভান করে বলে, কি চাই? মিষ্টি। আরোহী না বুঝে বলে। এত সকাল সকাল আপনার মিষ্টি খেতে মন চাইছে? অধীর ঠোঁট কামড়ে হাসতে, তারপর আরোহীকে বলে, হ্যাঁ, মিষ্টি খেতে অনেক মজা। তো খান, মানা করেছে কি? খাবো তো, তুমি না দিলে আমি কি করে খাবো? আরোহীর কপালে ভাঁজ পড়ল। অধীরের কথাখানা তার ঠিক মতো মস্তিষ্কে বসে না। আরোহী বলে, আপনি মিষ্টি খেলে কি চেনে যান, আর আমি কিভাবে দেব? আপনি দা অধীর রায় চৌধুরী, যার এত এত টাকা, তার কাছে কি মিষ্টি খাওয়ার মতো কোনো টাকা নেই? অধীর চোখ ছোট করে নেয়, গম্ভীর মুখে শক্ত গলায় বলে, না, আমার কাছে টাকা নেই। আমি দ্য অধীর চৌধুরী, তবে আমার কাছে মিষ্টি কিনে ঘর মতো টাকা নেই। অধীরের রাগ দেখে আরোহী হাসল মনে মনে। তার বরটা রাগ করেছে। অধীর আয়নার সামনে গিয়ে তৈরি হতে লাগলো। মুখে গাম্ভীর্যতা বজায় আছে। অধীর হাতে ঘড়ি পড়ছিল। তখনই পেছন থেকে আরোহী অধীরকে জড়িয়ে ধরে। অধীরের হাত থেমে যায়। আরোহী অধীরের পিঠে মাথা রেখে বলে, আমি হয়তো অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন সুদর্শন যুবক আমার স্বামী। অধীর হাসল। আরোহীকে ঘুরিয়ে দাঁড় করায়। অধীর আরোহীকে বলে, আমি সুদর্শন, এই জন্যই কি তুমি ভাগ্যবতী? হয়তো। আমার মধ্যে আর কিছু নেই, এত ভালোবাসা উপহার দেই, এরপরও তুমি আমাকে একটু। অধীরের কথা শেষ হতে না দিয়েই আরোহী টুপ করে অধীরের গালে কিস করে। অধীর থমকে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। অধীর হাসল। আরোহী অধীর থেকে সরে আসতে নাই, কিন্তু অধীর আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে পেছন থেকে আরোহী বলে, মিষ্টি চেয়েছেন এবং খেয়েছেন, এখন যান অফিসে। অধীর আরোহীর কাঁধে নিজের থুতনি রাখে, তারপর বলে, হ্যাঁ, তা তো পেলাম, তবে আমি মিষ্টির বদলে মিষ্টি দিলাম আর কই বলো? আচ্ছা, তা না হয় সময় করে দিব। এখন আমার কিছু কথা মাথায় রেখো। কি? আমি ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে নজরও যদি দাও, তাহলে তোমার চোখ আমি উপরে ফেলবো। কলেজ যাবে, সুন্দর করে থাকবে, তবে কারোর সাথে এত বেশি মেশার প্রয়োজন তোমার নেই। যদি আমি কিছু শুনি তোমার নামে, তাহলে তোমার খবর আছে। দরকার লাগে হাত পা বেঁধে ঘরে আটকে রাখবো, বুঝলে? কোনো ছেলের সাথে কথাও বলবে না। অধীরের এমন হুমকি শুনে আরোহী চোখ পিট পিট করলো। কাল রাতে জোশে এসে হুঁশ হারিয়ে কোনো বাক্যে সে ডাকলো, এই লোকটাকে কে সে চিনে না? কতটা রাগী আর গম্ভীর এই লোক! আরোহী কি সাথে সাথে তাকে ডেভিল হাজবেন্ড বলে ডাকে নাকি? আরোহী বিরক্ত নিয়ে বলে, ওকে মাই ডেভিল হাজবেন্ড। আরোহীর বিছানায় মুখ কালো করে বসে আছে অনুষ্কা। প্রায় 1 ঘন্টা ধরে সে এখানে বসে অপেক্ষা করছে আরোহীর জন্য। আরোহী শাওয়ারে গিয়েছে। এই মেয়েটা শাওয়ার আর ঘুম দুটোতেই বেশ সময় নেয়। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজ বরং আরোহী সাধারণ দিনের চেয়ে বেশি সময় নিচ্ছে। অনুষ্কার বিরক্তিতে চ করে শব্দ করে। বসে থাকতে থাকতে তার কোমর ব্যথা হয়ে গিয়েছে। হঠাৎ করেই দরজা খোলার শব্দ শুনে নড়ে চড়ে বসল সে। আরোহী মাথায় একটা সাদা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। গায়ে জড়িয়ে আছে একটা নীল রঙের কামিজ।
ফর্সা গায়ের ওপর এই নীল রংটা বেশ ফুটেছে। আরোহীকে দেখতে একদম লাগছে যেন অনুষ্কার কাছে। সদ্য পানি থেকে ভিজিয়ে নেওয়া ফুটন্ত গোলাপের মতো। অনুষ্কার মুখে এমন কথা শুনে কপালে ভাঁজ পড়ল আরোহীর। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলে। কি বললি? অনুষ্কা বলে, তোকে একদম ভেজা গোলাপের মতো লাগছে। যেমন ভেজা গোলাপের পাপড়ির উপর বিন্দু বিন্দু জলের ফোঁটা থাকে আর তা দেখতে অতুলনীয় লাগে, ঠিক তেমনই তোর ফোড়া ফোড়া গালের উপর এই বিন্দু বিন্দু জলের ফোঁটা একদম মুগ্ধকর লাগছে। ইস, আমি কেন ছেলে হলাম না? ছেলে হলে তোকেই বিয়ে করতাম। অনুষ্কার এমন সব অদ্ভুত কথা শুনে আরোহী ওর দিকে তাকায়। এই মেয়েটা সবসময় অদ্ভুত কথা বলে। আরোহী পাত্তা না দিয়ে বলে, উফ অনু, তুইও না। আচ্ছা বাদ দে এখন, এইখানে কেন? আজ তো কলেজ বন্ধ, তো তাই না? অনুষ্কা আরোহীর কথার উত্তরে বলে, হ্যাঁ, তবে আরও আজ তোকে সত্যি অন্য দিনের থেকে বেশি সুন্দর লাগছে। দেখ দেখ আয়নাতে তোর গাল দুটো কেমন চকচক করছে। ইস, আমার যদি এমন গাল থাকতো। ভাগ্য খারাপ তাই নেই। তোকে দেখে আমার হিংসা হচ্ছে ভীষণ। অনুষ্কার কথায় আরোহীর আয়নার দিকে তাকায়। নিজের পা থেকে মাথা অবধি ভালো করে দেখলো। হ্যাঁ, আজ তাকে একটু বেশি সুন্দর লাগছে। কিন্তু কেন? হঠাৎ আরোহীর মাথায় কিছু বাক্য এলো। লজ্জায় লাল হয়ে উঠল গাল। আরোহীকে এত পূর্ণ পূর্ণ লাগছে কেন? তা হয়তো সে অনুমান করতে পেরেছে খানিকটা হলেও। আরোহী নিজেই নিজেকে নিয়ে হাসল। অনুষ্কা তা দেখে বলে, আরে এত হাসার কি আছে? আচ্ছা বাদ দে, শোন আরও, তোকে আমি বলতে এসেছিলাম কাল রাতে তো আর পার্টিটা সুন্দর করে হতে পারিনি তোর শাড়িতে আগুন লাগার কারণে। এখন শোন, আমার তো কয়েকদিন পর জন্মদিন, তাই অনুষ্কা চৌধুরীর জন্মদিনে স্পেশাল পার্টির আয়োজন করেছে নীলা চৌধুরী আর দাদি মোহনা চৌধুরী, তার সাথে আপনার ডেভিল হাজবেন্ড দ্য অধীর রায় চৌধুরী। অনুষ্কার এমনভাবে কথা বলার ধরন দেখে আরোহী খিলখিল করে হাসল। তবে অনুষ্কার কথাগুলো সে মনে মনে আওড়ালো কয়েকবার। অবাক হয়ে যায় আরোহী। মাথায় একটা প্রশ্ন হানা দিল। আরোহী অনুষ্কার দিকে তাকিয়ে বলে, কোনো একটা কথা বলতো। কি কথা? মানে তোদের পদবি কি? কেন চৌধুরী? তুই জানিস না এতদিনেও? আরোহী অবাক হয়ে বলে, মানে তোদের সবার পদবি এক না? কি বলছিস এইসব? আমাদের সবার নামে শেষে চৌধুরী আছে। আমি অনুষ্কা চৌধুরী, মা নীলা চৌধুরী আর দাদি মোহনা চৌধুরী, সবাই চৌধুরী। আর তোর ভাই, তার নামের শেষে চৌধুরী নয় বরং রায় চৌধুরী, এটা কেন? তোদের কারো নামের শেষে রায় চৌধুরী নেই, বরং শুধুমাত্র ওনার নামের শেষে রায় চৌধুরী কেন? আমি এর আগেও এটা দেখেছি, তবে ভেবেছিলাম তোদের পদবি হয়তো রায় চৌধুরী, কিন্তু এখন দেখি অন্যটা। অনুষ্কা আরোহীর কথা বুঝে বলে, হ্যাঁ, তবে আমিও সঠিক জানি না যে আমাদের নামের শেষে চৌধুরী, কিন্তু ভাইয়ার নামের শেষে কেন রায় চৌধুরী। ছোটবেলা থেকেই এইটাই দেখছি এবং শুনছি, কিন্তু কখনো এমনভাবে ভাবা হয়নি তো, বা কাউকে জিজ্ঞাসা করা হয়নি। তোর ভাইটা একদম রহস্যময়। হ্যাঁ, আরোহী ভাবতে লাগলো কি এমন কারণ এই ছোট্ট একটা নাম রায়। এটার আসল কাহিনী কি? কেন অধীরের নামের শেষে রায় আছে? এই সব ভাবতে ভাবতেই নিচে নেমে আসে আরোহী। ডাইনিং টেবিলে মুখ কালো করে বসে আছেন মোহনা চৌধুরী। তার মুখের গাম্ভীর্যতা দেখে আরোহী তার পাশের চেয়ারে বসে। আরোহীর দিকে তাকিয়ে মোহনা বলেন, আরোহী, তুমি কি অধীরের সাথে খুশি? তোমাদের মাঝে সব কিছু ঠিক হয়ে গিয়েছে? না মানে, যদি সব কিছু মানিয়ে নিতে না পারো তাহলে আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিব, কি বলো? মোহনা চৌধুরীর সোজাসাপটা কথায় বেশ ভয় পেয়ে গেল আরোহী। দাদি নাতি দুটোই এক, কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়েল করতে সক্ষম তারা। আরোহী কোনো রকমে মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলে, না দাদি, আমি ডিভোর্স নিব না। গম্ভীর গলায় তীক্ষ্ণ দৃষ্টিতে মোহনা চৌধুরী প্রশ্ন ছুড়লেন, কেন? বিয়েতে তো মত ছিল না, হঠাৎ অনাকাঙ্ক্ষিত বিয়ে তোমাদের। তুমি অধীরকে চিনো না, তাকে চাও না, তাহলে কেন থাকতে চাইছো? তবে কি তুমি আমার অধীরের সৌন্দর্যের প্রেমে পড়লে? মোহনা চৌধুরী এমন কথায় অবাক হলো আরোহী। তক্ষুনি বসার ঘরে চলে এলো অধীর আর শুভ্র। অধীর সোফায় বসতে যেয়ে দাদির কথা শুনে তাই সে আগ্রহ নিয়ে আরোহীর জবাবের অপেক্ষায় আছে। আরোহী কোনো মতে মাথা নাড়িয়ে
বলে, না। আমার নাতির সৌন্দর্যের প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য এই বিয়ে রাখতে চাইছো তুমি? অদিত তো সুবিধার মানুষ নয়। মোহনা চৌধুরীর গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে আরোহীর গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্থ গলায় আর ভয়ার্থ চোখ মুখ নিয়ে চেয়ে আছে মোহনার দিকে। শক্ত মোহনা চৌধুরীর কঠিন প্রশ্নের জবাব কি তাকে এই মুহূর্তেই দিতে হবে নাকি তা জানা নেই আরোহীর। আরোহী ভয়ার্থ দৃষ্টিতে আর চোখে অধীরের দিকে তাকায়। অধীর চোখ মুখ শক্ত করে তার দিকেই চেয়ে আছে। দাদি নাদির এই কোন খেয়াল সে কে জানে। দুজনকেই আজ বেশ গম্ভীর আর শক্ত বলে মনে হচ্ছে আরোহীর। হয়তো আজ ওনারা আরোহীর মুখ থেকে কথা না শুনে নড়বেন না। মোহনা চৌধুরীর চতুর মস্তিষ্ক হঠাৎ জানান দিল মেয়েটা কি আদৌ এর উত্তর এইভাবে দেবে। তিনি উঠে দাঁড়ান। আরোহীর ঠিক পাশে এসে দাঁড়ায় সে। চমকে যায় আরোহী। ভয়ে আরো সিটিয়ে গেল চেয়ারের সাথে। আরোহীর দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিলেন মোহনা। মোহনা চৌধুরীর হঠাৎ পানি দেওয়াতে আরোহীর কলিজা আতঙ্কে ভয়ার্ত। আরোহী মনে মনে ভাবতে লাগলো, দাদি নাতি একই রকম, একে অপরকে কপি করেই চলে বোধ হয়। কথার তেজ আর মুখের গম্ভীর্যতা দুটোই সমান। আল্লাহ, এ কোন জ্বালায় পড়লাম আমি। বুক ফাটা আর্তনাদ নিয়েই আরোহী আবারও দেখল অধীরকে। অধীরের সামনে শুভ্র আর তার পাশে অনুষ্কা মিটমিট করে হাসছে। কিন্তু কঠিন অধীর রায় চৌধুরী যেন বাজ পাখি দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। যদি আরোহী উল্টাপাল্টা কোনো জবাব দেয় তাহলে এক্ষুনি মাটিতে গেড়ে ফেলবে তাকে। আরোহী শুকনো একটা ঠোক গেড়ে আরোহী মিন মিন করে বলতে লাগলো, আমি তো ওনাকে ইচ্ছে করে বিয়ে করিনি, উনি তো জোর করে বিয়ে করেছেন। আমি তো তাই বললাম, অধীর তোমাকে জোর করে বিয়ে করেছে। তোমার জন্য বিয়েটা তেমন করে হয়নি। তুমি চাইলেই ডিভোর্স দিয়ে দিতে পারো, অধীর এতে কিছুই বলবে না। না, আমি ওনাকে ডিভোর্স দিব না। কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটা জানি উনি আমার স্বামী। আমি আর বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তখন না মানার কোনো কথাই আসে না। আমি আমার স্বামীকে ছাড়বো না। এতে আপনি মনে করতে পারেন যে আমি হয়তো ওনার সৌন্দর্যের প্রেমে কিংবা ওনার ধন সম্পদ দেখে আছি, কিন্তু না, আমি কেন ওনার সাথে আছি এটা আমি নিজেও জানি না। তবে আমি এটা মানি যে আমাদের জুটিটাও উপর থেকেই বেঁধে দেওয়া ছিল, তাই হয়তো আমাদের বিয়েটা এইভাবে হয়েছে। এক নাগারে কথাগুলো বলে ক্ষান্ত হলো আরোহী। এতগুলো কথা সে বাঘের সামনে বসে বলেছে। আরোহী ভাবলো এত কথা সে ভাবলো তার কি আদৌ তার কথা বুঝতে পেরেছে নাকি মাথার উপর দিয়ে গিয়েছে কে জানে। আরোহী নত মস্তিষ্কে বসে আছে। মোহনা বেগমের আরোহীর উত্তরটা অত বেশি পছন্দ হলো না, কারণ এই মেয়ে অল্প বয়সের। যদি কখনো অধীরের কোনো বিপদের সময় তাকে ছেড়ে দিবে। মোহনা চৌধুরী আরোহীকে বলেন, বুঝলাম সব, তবে আমার কিছু কথা নিজের মাথায় রেখো সর্বদা। আমি মতে অধীরের ক্রিমিনাল মাইন্ডের সম্পর্কে তোমার একরতিও ধারণা নেই। তাই ভবিষ্যতে কোনো বিপদের মোকাবিলা করার সময় যদি তুমি ওকে ছেড়ে পিছিয়ে যেতে চাও তাহলে এখনই সরে যাও, কারণ পরে চাইলেও তুমি সরতে পারবে না। অধীর সব সময় হাতে প্রাণ নিয়ে বিপদের সম্মুখীন হয়, তোমাকেও তার মতো করে মোকাবেলা করতে হবে। একটা কথা মনে রেখো, তোমার জন্য এই বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে, তবে অধীরের জন্য একটুও অনাকাঙ্ক্ষিত নয়। আমার যে নাতি দিনের শুরুতেই নিজের সারাদিনের রুটিন করে রাখে আর সারাটা দিনটাই তার মতো করেই হয়, একটা পিঁপড়াও তার অনুমতি ছাড়া তার ঘরে আসতে পারে না, সেখানে তুমি তো তার জীবন সঙ্গী। তুমি নিশ্চয়ই তার জন্য অনাকাঙ্ক্ষিত কেউ নয়। অবশ্যই এর পিছনে অধীরের বেশ বড় কারণ আছে। অধীরের সম্পর্কে তোমাকে জানতে হবে, ও কেমন। যদিও তোমার সামনে ওর আসল রূপ কখনো আনবে না, কিন্তু তুমি কখনো ওকে যেচে দেখতে যেও না। অধীর সেই ঠান্ডা আগুন, যাকে বাহির থেকে দেখবে তো সে লাল আগুন, কিন্তু একটু গভীরে যাবে দেখবে ঠান্ডা বরফ। সে অধীর থেকে দূরে থাকার চেষ্টা করবে না, ও খারাপ, এটা সবাই জানে। আমি জানি যে অধীর তোমাকে কেন বিয়ে করেছে। আসলে দাদিমা, মোহনা চৌধুরীকে থামিয়ে দিয়ে অধীর ডাকলো। মোহনা থতমত খেয়ে গেলেন। আরোহী তা বেশ ভালো করেই লক্ষ্য করলো। তার কথাই চলছে যে অধীর কেন তাকে বিয়ে করলো, এমন কি কারণ আছে। আরোহী মোহনার দিকে তাকিয়ে আছে। মোহনা চৌধুরী মাথা নত করে নেয়। অধীর গলা খাকারি দিয়ে উঠলো। আরোহীর দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে নিয়ে বলে,
দাদি, তুমি এখনো তোমার নাত বউকে নিজের বংশের সব থেকে সুন্দর হারটা দিলে না, এটা কিন্তু অন্যায়। মোহনা আরোহীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, হ্যাঁ দিব দিব ভাবছিলাম। আনুষ্কা, যাও তো, আরোহীকে নিয়ে যাও। আর এই নাও চাবির গোছা। অনুষ্কা উঠে এসে আরোহীকে নিয়ে যায়, কিন্তু আরোহীর মনে প্রশ্নটা রয়েই গেল, তার ভাবনা কেন অধীর তাকেই বিয়ে করলো। আরোহী মনে মনে বলে, বিয়ের আগে কখনো আমি এই বাড়িতে আসিনি, কখনো ওনার সাথে আমার দেখাও হয়নি। ওই দিনই দেখা। আর উনি তো ডায়নাকে বিয়ে করছিলেন। হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল, আর লাইট আসতেই উনি ডায়নাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন আর আমায় বিয়ে করলেন। কিন্তু কেন, কি এমন হলো ওই অন্ধকারের মধ্যে? মাত্র কয়েক মিনিটের জন্যই তো আলো চলে গেল। কিচ্ছু মাথায় ঢুকছে না। এত রহস্যময় কেন উনি? আর দাদির এসব কথার মানেটা কি? কেন বিয়ে করলেন উনি আমায়? আর রায়, এটার মানে কি? আরোহী বিরক্ত হলো, আর নিতে পারল না সে। অনুষ্কা আরোহীকে নিয়ে নিজের দাদির রুমে যাচ্ছিল। আরোহীর নজরে এলো দাদির রুমের আগেই একটা বন্ধ ঘর। আরোহী অনুষ্কাকে প্রশ্ন করে, উনি এই ঘরে কি? অনুষ্কা থামলো, তারপর দরজাটা দেখে বলে, ও এটা এটা আমাদের স্টোর রুম। জানিস আরু, এখানে আমার আর ভাইয়ের ছোটবেলার সব জিনিসপত্র আছে, তুই দেখবি? হ্যাঁ, দেখি তো, চল। অনুষ্কা আর আরোহী ঘরে প্রবেশ করলো। বেশ ধুলোবালি জমে আছে ঘরের কোনায় কোনায়। আরোহী কাশি দিতে দিতে বলে,